স্বাগত শান্তবাজার। আপনাদের সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি তানজিম শাফিন এবং আমি শম্পা বিশ্বাস। সম্পাজ বিকেল ৩টা থেকে শুরু হয়েছে বাংলা ব্লকেড কর্মসূচি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা যখন আন্দোলনে নেমেছেন, তাদের অবস্থান এই মুহূর্তে পুলিশের মুখোমুখি। এবং শাফিন, সরকার চাইলে এই যে কোটা সংস্কার সেটি করতে পারেন, এটি নিয়ে কিন্তু হাইকোর্টের যে কোটা পুনর্বহালের রায় সেটি প্রকাশিত হয়েছে। শান্তবাজারে এ নিয়ে রয়েছে বিস্তারিত। সম্পাদ, আমরা বলছিলাম যে কোটা পুনর্বহাল করে কোটার আইনের সংযোজন বিয়োজন যে কোনো কিছু সরকার করতে পারবে এমন পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন মহামান্য হাইকোর্ট। সেই বিষয়ে আমরা বিস্তারিত জানতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, জানাবেন যে হাইকোর্ট যেই রায় প্রকাশ করেছেন এর পরবর্তীতে আসলে আন্দোলনরত শিক্ষার্থীরা কোনো ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন কিনা হাইকোর্টের এই রায়ের প্রতি, এবং এই রায় থেকে আসলে বিস্তারিত বিবরণী আমাদেরকে জানাবেন যে কি কি রয়েছে সেখানে। শাহবাগে বিকেল ৩টার পর থেকেই আন্দোলন চলছে এবং তাদের মূল দাবি হচ্ছে যে কোটা বাতিল করে সরকার যে প্রজ্ঞাপনটি জারি করেছিল ২০১৮ সালে সেটি পুনর্বহাল করা, অথবা যদি কোটা রাখতে হয় সেটির একটি যৌক্তিক সংখ্যা রাখা, অর্থাৎ এই দাবিতেই মূলত তাদের আন্দোলন। এই আন্দোলনটি মূলত শুরু হয় হাইকোর্টের একটি রায়ের প্রেক্ষিতে। হাইকোর্ট সরকারের যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল সেই প্রজ্ঞাপনকে অবৈধ ঘোষণা করে জুন মাসের ৫ তারিখে একটি রায় ঘোষণা করে। সেই রায়ের আজকে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। সেখানে বলা হয়েছে যে সরকার যেই প্রক্রিয়ায় এই কোটা বাতিল করেছিল সেটি আইনসম্মত হয়নি এবং সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল ২০১২ এবং ১৩ সালে সেই আইনের পরিপন্থী ছিল ২০১৮ সালের সরকারের কোটা বাতিল প্রজ্ঞাপন। তার আলোকেই মুক্তিযোদ্ধার সন্তানরা হাইকোর্টে রিট করলে এই সরকারের যেই জারি করা প্রজ্ঞাপন ছিল জনপ্রশাসন মন্ত্রণালয় সেটি বাতিল করে রায় ঘোষণা করে। এর পরপরই শিক্ষার্থীরা আন্দোলন করে এবং তারা পুনরায় কোটা বাতিল এবং সংস্কারের দাবিতে আন্দোলন করছে। সেই আন্দোলনের ধারাবাহিকতায় শাহবাগে তারা আজকে অবস্থান করছে। শুরুতে যদিও পুলিশের সাথে কিছুটা তাদের বাকবিতণ্ডা তর্ক বিতর্ক হয়েছে, তারপরে শিক্ষার্থীরা এখন শান্তিপূর্ণভাবেই অবস্থান করছেন শাহবাগের মোড়ে এবং এখানে হাজার হাজার শিক্ষার্থীরা এসেছেন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীরা শাহবাগে জড়ো হয়েছেন। হাইকোর্টের যেই আদেশটি আজকে প্রকাশিত হয় সেখানে বলা হয়েছে যে সরকারের যে কোটা পদ্ধতি রয়েছে সেটি যদি সরকার প্রয়োগ করতে চায় হাইকোর্টের এই রায়ের পরও, সেক্ষেত্রে হাইকোর্ট যে রায় দিয়েছে এই রায়টি বাধা হিসাবে কাজ করবে না এবং এক্ষেত্রে নির্বাহী বিভাগ তাদের সুবিধা মতো এই কোটার সংখ্যা বাড়াতে পারবে, কমাতে পারবে, সংযোজন করতে পারবে, বিয়োজন করতে পারবে। এই ক্ষেত্রে হাইকোর্টের রায় কোনো বড় ধরনের বাধা হয়ে দাঁড়াবে না। তবে যদি কোটায় প্রার্থী না পাওয়া যায়, কোটাধারী প্রার্থী যদি না পাওয়া যায় তাহলে সেই পদগুলো মেধাবীদের দিয়ে পূরণ করতে হবে এবং এটি নির্বাহী বিভাগের পালন করতে হবে। এই নির্দেশনাগুলো হাইকোর্ট যেই রায়টি আজকে বিচারপতি কামরুল কাদের এবং বিচারপতি খিজির হায়াতের যে হাইকোর্ট বেঞ্চ সেই বেঞ্চ থেকে একটি বিকেলের দিকে এই রায় প্রকাশ করা হয়। সেই রায় মূলত হাইকোর্ট তার যে যুক্তিগুলো এবং যে মূল রায়ের অংশগুলো সেই অংশগুলোই তুলে ধরেছে। যদিও এখানে শিক্ষার্থীদের মধ্যে বা যারা আন্দোলন করছেন তাদের মধ্যে আদালতের রায়ের চেয়ে তাদের আগ্রহ সরকারের নির্বাহী বিভাগের দিকে, অর্থাৎ তারা আদালতের রায়ের দিকে তাদের কোনো মনোযোগ নেই বা তারা সেদিকে তারা রায়ের বিষয়টিও দিয়ে তাদের কোনো মূল্যায়ন না দিয়ে তারা মূলত চাচ্ছেন যে নির্বাহী বিভাগ থেকে কোনো আদেশ আসুক। যদিও একটি জটিল বিষয়, যেহেতু আদালতে একটি বিচারাধীন বিষয় রয়েছে, এটি অমীমাংসিত অবস্থায় রয়েছে। আপিল বিভাগ গতকালকে এ বিষয়ে একটি স্থিতি অবস্থা দিয়েছে ১ মাসের জন্য, যার কারণে সরকারের সেই পুনর্বহাল যেটি রায় কোটা বাতিল ছিল সেটি এখন পুনর্বহাল হয়ে গেল। এর মধ্যে আপিল হাইকোর্টের যে রায়টি পূর্ণাঙ্গ রায় সেটি প্রকাশিত হলো। এর মধ্য দিয়ে আপিল বিভাগের যে শুনানির জন্য ১ মাস সময় দেওয়া হয়েছে, এখন রাষ্ট্রপক্ষ হাইকোর্টের এই রায়ের আলোকে এটি শুনানি করতে পারবে। আপিল বিভাগের শুনানির পরেই মূলত আদালতের যে অংশটি, আদালতের যেই সিদ্ধান্তগুলো সেই সিদ্ধান্তগুলো আদালত স্পষ্টভাবে আপিল বিভাগ হয়তো জানিয়ে দিতে পারবে এবং হাইকোর্টের এই রায়টি আদালত আপিল বিভাগ বহাল রাখবে কিনা, অর্থাৎ সর্বোচ্চ আদালত বহাল রাখবে কিনা অথবা বাদ দিবে কিনা
সেটির জন্য এই এক মাসের যে স্ট্যাটাস কো রয়েছে এটি শেষ হওয়ার পরেই মূলত জানা যাবে, যখন আপিল শুনানি শেষ হবে। তবে শিক্ষার্থীদের দাবি হচ্ছে যে অনতিবিলম্বে কোটা পদ্ধতি বাতিল করে অথবা কোটা সংস্কার করে তাদেরকে নির্বাহী বিভাগের মাধ্যমে একটি পরিপত্র জারি করতে হবে, তারপরেই তারা রাজপথ ছেড়ে যাবেন এবং তারা তাদের আন্দোলন থেকে সরে যাবেন। এর আগে তারা তাদের যে নিয়মতান্ত্রিক আন্দোলন সেটি তারা করবেন। এই দাবিতেই মূলত তারা বিকেল থেকে শাহবাগে অবস্থান নিয়েছেন এবং তারা সেই দাবিগুলোই তুলছেন। এখানে গানে গানে কবিতায় বা স্লোগানে তাদের যেই মূল দাবিগুলো সেই দাবিগুলোই তারা এখানে তুলে ধরছেন এবং তারা এখনও এখানে অবস্থান করছেন। তাদের শান্তিপূর্ণ অবস্থান চলছে এবং এখানে শিক্ষার্থীরা এসেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং অন্যান্য দিন আমরা দেখেছি যে সন্ধ্যার পরপরে তারা অবস্থান থেকে সরে গেলে পরের দিনে কর্মসূচি দিয়ে তারা কর্মসূচি ঘোষণা করে সরে গেলেও আজকে কিন্তু তারা সড়কে অবস্থান করছেন এবং আজকে এখন পর্যন্ত কিন্তু তারা পরবর্তী তাদের কর্মসূচি সেটি তারা ঘোষণা করেননি। হয়তো তারা এখানে আর কিছু কতক্ষণ অবস্থান করবেন সেটি তারাই হয়তো ভালো জানেন বা তাদের কি সিদ্ধান্ত রয়েছে সেটি এখন পর্যন্ত তারা গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানাননি। তবে তাদের যে দাবি হচ্ছে সেটি হচ্ছে তারা আদালতের এই রায় বা আদালতের কোনো সিদ্ধান্ত হচ্ছে তারা নির্বাহী বিভাগের দিকে এগিয়ে রয়েছে এবং সরকারের পক্ষ থেকে যে ধরনের কথাই বলা হোক না কেন বা আইনজীবীদের মাধ্যমে যে কথা বলা হোক না কেন তারা সেই দিকে তাদের কোনো গুরুত্ব নেই। তাদের গুরুত্ব হচ্ছে নির্বাহী বিভাগের দিকে এবং নির্বাহী বিভাগের একটি সিদ্ধান্তের জন্যই তারা অপেক্ষা করছেন। যদিও এটি অবশ্যই এটি এখন পর্যন্ত বাস্তবায়ন সম্ভব নয়, কারণ আদালতের পুরো অংশটি শেষ না হওয়া পর্যন্ত, এই বিচারাধীন বিষয়টি শেষ না হওয়া পর্যন্ত কিন্তু নির্বাহী বিভাগের এ বিষয়ে কোনো আদেশ দেওয়ার কোনো সুযোগ নেই। এটি কিন্তু তাদের বুঝতে হবে। কিন্তু তারা সেদিকে না গিয়ে তাদের যে আন্দোলন সেটি তারা নিয়মিত করছেন এবং তারা বলছেন যে তাদের আন্দোলন হচ্ছে কোটা বাতিল কিংবা কোটার যদি যৌক্তিক সংস্কার করতে হয় সেটিও তারা তাদের মতো করে যে প্রস্তাবনা রয়েছে সেগুলো তারা দিতে চাচ্ছে সরকারকে। সবকিছু মিলে তাদের যে দাবি দেওয়া সেটি নিয়ে তারা সড়কে অবস্থান করছেন এবং তারা তাদের আন্দোলন কতক্ষণ চালিয়ে যাবেন সেটি তারাই ভালো বলতে পারবেন এবং তাদের কি সিদ্ধান্ত রয়েছে সেটি এখন পর্যন্ত স্পষ্ট নয়। তবে এখানে গণমাধ্যম কর্মীরা যেমন রয়েছে, উৎসুক মানুষ রয়েছে, আশপাশের সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। বিশেষ করে কাটাবন থেকে মৎস্য ভবনের দিকে যেই সড়কটি সেটি বন্ধ হয়েছে। এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে টিএসসি থেকে শাহবাগের দিকে এই সড়কটি বন্ধ রয়েছে। শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত সড়কটি বন্ধ করা হয়েছে এবং এখান থেকে শাহবাগের বারডেমের এই প্রান্ত থেকে মৎস্য ভবনের ওই কোনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ওই রাস্তাটি বন্ধ করা হয়েছে এবং এই সড়কগুলো বন্ধ করে তারা এখন পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি করছেন এবং তারা এখন এখানে অবস্থান করছেন। আমরা তাদেরকে দেখছি যে তারা সড়কে অবস্থান করছেন, বিভিন্নভাবে তারা এখানে মিছিল দিচ্ছেন, তারা স্লোগান দিচ্ছেন। তাদের দাবি একটি যে কোটা বাতিল করতে হবে এবং তাদের যেই মূল দাবিটি হচ্ছে যে বিদ্যমান যে কোটা রয়েছে সেটি যদি পুনর্বহাল হয়ে যায় তাহলে তাদের মেধাবীরা বঞ্চিত হবে এবং চাকরিতে বড় ধরনের একটি বৈষম্য তৈরি, বিশেষ করে সরকারি চাকরিতে বিসিএস সহ অন্যান্য যেই চাহিদাপূর্ণ চাকরিগুলো শিক্ষার্থীদের কাছে রয়েছে সেই চাকরিগুলোতে বিশেষ করে প্রথম দ্বিতীয় শ্রেণী থেকে শুরু করে নবম থেকে 13তম গ্রেড পর্যন্ত যে সরকার কোটা তুলে দিয়েছিল সেই কোটা হাইকোর্টের আদেশে পুনর্বহাল হওয়ার কারণেই মূলত এই নতুন করে আন্দোলন এবং জুলাইয়ের 1 তারিখ থেকেই তারা লাগাতার কর্মসূচিতে রয়েছে এবং এই কর্মসূচিতেই মূলত তাদের এখন পর্যন্ত টানা অবস্থান রয়েছে। এখানে শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রতিদিনই বাড়ছে এবং তারা প্রতিদিন তাদের অংশগ্রহণ বাড়াচ্ছেন এবং তাদের যে দাবি সেটি হচ্ছে যে আদালতের রায় নয়, তারা নির্বাহী বিভাগের একটি আদেশের জন্য অপেক্ষা করছে। নির্বাহী বিভাগ থেকে একটি পরিপূর্ণ একটি আদেশ আসার পরেই তারা মূলত রাজপথ ছাড়বেন বা তাদের দাবি দেওয়া থেকে তারা সরে যাবেন। এটি হচ্ছে মূলত শিক্ষার্থীদের মূল দাবি। শাফিন। সহকর্মী জাহিদ হাসান জানাচ্ছিলেন পূর্ণাঙ্গ রায় সম্পর্কে উচ্চ আদালতের, এবং সেখান থেকে যারা আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছেন তারা বলছেন তাদের প্রদৃষ্টি এই রায়ের দিকে নয় বরং নির্বাহী বিভাগের কার্যক্রমের দিকে তারা তাকিয়ে আছেন। শাফিন, এদিকে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে রাজধানী সহ সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে আমরা খবর জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার এবং রকিবুল রাহাত। শুরুতেই আমরা যাব সিফাত শাহরিয়ারের কাছে। সিফাত, জানতে চাই আজ কতক্ষণ পর্যন্ত এই আন্দোলন কর্মসূচি চলবে, পাশাপাশি এখন কি অবস্থা দেখছেন আন্দোলনের? আমরা যেটি দেখেছি সেই 3:30 থেকে তারা যখন বৃষ্টির বাধা উপেক্ষা করে তাদের যে আজকের বাংলা ব্লকেট কর্মসূচির যে আন্দোলন সেটি তারা শুরু করেছে এবং আজকে চতুর্থ দিনের মতো এক দফা দাবি আদায়তে সরকারি চাকরি
মুহূর্তে কোটা সংস্কারের যে দাবি, সে দাবি নিয়ে তারা আজকেও মাঠে নেমেছে এবং বাংলা ব্লকেট অনুযায়ী আজকে শাহবাগে অবস্থান নিয়েছে। এবং যখন তারা এই ক্যাম্পাস থেকে, কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে মিছিল নিয়ে যখন শাহবাগে আসে, তখন পুলিশের একটি বাধার সম্মুখীন হয়। সে বাধা অতিক্রম করে আমরা যেটি দেখেছি, তারা সে বাধা অতিক্রম করে আরও সামনে যায়। তারপরে সমন্বয়কদের সাথে পুলিশের যে কথা, সেই কথা শেষে তারা আবারও এই শাহবাগের মোড়ে এসে অবস্থান কর্মসূচি পালন করছেন। এবং আমরা যেটি দেখেছি, এখন পর্যন্ত তাদের যে অবস্থান, সেখানে শিক্ষার্থীদের সংখ্যা কমেনি। এবং এতে করে যে আশপাশের যে এলাকা রয়েছে, শাহবাগ, সায়েন্স ল্যাব এবং মৎস্য ভবন, ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে শুরু করে এই পুরো জায়গাটিতে তাদের যে অবস্থান, সেটি তারা কিন্তু জানিয়ে দিচ্ছে এবং তাদের স্লোগানে মুখরিত করে রাখছে রাজপথ। এবং তারা বারবার মেধা না কোটা সে বিষয় নিয়ে প্রশ্ন তুলছে এবং আপোষ নাকি সংগ্রাম সে বিষয়ে তারা তাদের স্লোগানে তুলে ধরছেন। এবং তাদের কথা, যেটি আদালতের রায় কিংবা আপিল বিভাগের আদেশ, কোনোটাই তাদের আন্দোলনকে প্রভাবিত করতে পারবে না। তারা বারবার একই কথা বলছে, যদি সরকারের নির্বাহী বিভাগ থেকে তাদেরকে কোনো আশ্বাস দেয় লিখিত আকারে, কিংবা সরকারের উচ্চপদস্থ কেউ তাদের যেই দাবি সেটি মেনে নিয়ে সংসদে আইন পাশ করার বিষয়ে তাদেরকে আশ্বস্ত করে, সেক্ষেত্রে একমাত্র তারা তাদের যে আন্দোলন সেটি থেকে সরে যেতে পারে। আজকে বাংলা ব্লকেটের চতুর্থ দিন এবং এই বাংলা ব্লকেটের চতুর্থ দিনে আজকে শিক্ষার্থীদের যে ঢল, সেটা আরও বেশি আমরা দেখতে পাচ্ছি। এবং গতকাল তারা পূর্ণ দিবস বাংলা ব্লকেট পালন করেছে এবং আজকে 3:30 থেকে যেটি শুরু হয়েছে সেটি এখন পর্যন্ত চলমান। এবং তাদের পরবর্তী কর্মসূচি কি হবে সেটি নিশ্চিতভাবে এখনও জানা যায়নি, সেটি তারা কিছুক্ষণ পরেই জানাবে। এবং তাদের যারা সমন্বয়ক রয়েছে, তারা এখানে বারবারই একই কথা তারা তুলে ধরছেন। তাদের যে এক দফা যে দাবি কোটা সংস্কারের, সে দাবি আদায়ে তারা অনড়। এবং যতক্ষণ পর্যন্ত না এই কোটা সংস্কার করে এবং কোটা সংস্কার করার যে তাদের যে দাবি রয়েছে, সে দাবি মেনে নিয়ে সংসদে আইন পাশ করার বিষয়ে সরকারের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত আশ্বস্ত করা হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত তাদের যে আন্দোলন সেটা চালিয়ে যাবে। এবং তারা যৌক্তিক হিসেবে যেটি বলছেন, যে 5% কোটাকে তারা যৌক্তিক ধরছেন। যারা মুক্তিযোদ্ধার সন্তান এবং সাংবিধানিকভাবে যারা এই পিছিয়ে পড়া, যারা সামাজিকভাবে যারা পিছিয়ে পড়েছেন, যেই তাদের শুধুমাত্র কোটার আওতায় আনার কথা বলছেন। এবং 5% যেই যারা যৌক্তিক যে দাবি, সেটি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকার কথাও বলছেন। এবং আমরা এখানে যারা শিক্ষার্থী রয়েছেন, তারা শিক্ষার্থীদের যে মিছিল, যে স্লোগান এবং প্লে কার্ডে একই কথা উঠে আসছে, বৈষম্যবিহীন একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা যেটি বলছেন, যে তাদের যে কোটা সংস্কারের কথা বলা হচ্ছে, তারা চাচ্ছে না কোটা বাতিল হোক। এবং এখানে যারা শিক্ষার্থী রয়েছেন, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ফোনের ফ্ল্যাশ লাইট যেটি আছে, সেটি জ্বালিয়ে তাদের যে এখানে আলোকিত করেছে। এবং এখানে যাতে আন্দোলন আরও বেগবান হয়, সেক্ষেত্রে আরও বেশি স্লোগানে মুখরিত রাখছে এই পুরো শাহবাগ এবং শাহবাগের এর আশপাশের এলাকায়। এবং আজকে চতুর্থ দিন আমরা যেটি দেখেছি, এই চতুর্থ দিনে তারা তাদের যে কার্যক্রম সেটি তারা চালিয়ে যাচ্ছে। এবং তারা যেটি বলছে, সরকারের নির্বাহী বিভাগের পক্ষ থেকে তাদেরকে যদি কোনো রকম আশ্বাস দেয়া না হয়, সেক্ষেত্রে তারা তাদের যে আন্দোলন সেটি চালিয়ে যাবেন। এবং আমি আবারও বলতে চাই, তাদের যে এক দফা দাবি, সেটি তারা বারবার যেটি উচ্চারিত করছে, সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত। এটি কি সুনির্দিষ্ট কোনো পদ্ধতি? কোন অবস্থাতেই বাংলাদেশের জনগণের সারা জীবন জীবিকা, তাদের স্বাভাবিক জীবন প্রক্রিয়া নিয়ে যদি কেউ চিনিমিনি খেলে, বাংলাদেশের ছাত্র সমাজ তাদের সবার বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করবে। আবারও বাংলাদেশের ছাত্রলীগের পক্ষ থেকে আমরা সুস্পষ্ট হয়ে বলছি, আদালত ইতিমধ্যে একটি রায় দিয়েছে, বিচার বিভাগীয় পর্যবেক্ষণ আসবে।
সেটির আলোকে সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে। এবং বাংলাদেশের তারুণ্যকে, বাংলাদেশের 5 কোটি শিক্ষার্থীকে আমরা কথা দিতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সরকার কোটা সমস্যার একটি যৌক্তিক, ন্যায়সঙ্গত, ইনক্লুসিভ এবং যুগোপযোগী সংস্কার অবশ্যই সুনিশ্চিত করবে। এবং একই সঙ্গে বাংলাদেশের ছাত্রলীগের পক্ষ থেকে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, যারা শিক্ষার্থীদের একটি ইস্যু ভিত্তিক আন্দোলনকে, যৌক্তিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, তারা যখন 6-7 দিন আন্দোলন করেছে, ফুলের টোকাও পড়েনি, শান্তিপূর্ণভাবে গোটা বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শ্রদ্ধা করেছে, 4-5 জন গিয়ে রেল লাইন অবরোধ করেছে, হাজার হাজার মানুষ দুর্বিষহ যন্ত্রণার মুখে পড়েছে। আদালতে যাওয়ার কথা, রাজপথে এসেছে, তারপরও মানুষ কিছু কথা বলেনি। 6-7 দিন হয়ে গেছে। যেই আন্দোলন গতকালকেই সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করার কথা, নিজেদের কোনো মতামত থাকলে রাষ্ট্রের কাছে, সরকারের কাছে তুলে ধরার কথা, আবারও আজকে কিসের জন্য ব্লকেট দেয়া হলো, আজকে আবারও কেন অবরোধ তৈরি করা হলো? তাহলে আজকে ছাত্র সমাজের কাছে প্রশ্ন রাখতে চাই, সবাই তো ছাত্রলীগ করে না, তাদের কাছেও প্রশ্ন রাখতে চাই। এই মুহূর্তে কোটা নেই, বিচার বিভাগ স্ট্যাটাস কো দিয়েছে, সরকারের 2018 সালে জারি করা প্রজ্ঞাপন এই মুহূর্তে সচল রয়েছে, বিচার বিভাগীয় পর্যবেক্ষণ চলছে। আওয়ামী লীগ সরকার বলছে আন্তরিক, তারপরও ব্লকেট যারা দেয় তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য কি কোটা সমস্যার সমাধান করা, নাকি কোটায় আন্দোলন করা? বাংলাদেশের ছাত্র সমাজ সেই বিষয়ে সুস্পষ্ট। বাংলাদেশের ছাত্র সমাজের কাছে তাদের এই বুক এবং মুখোশের পার্থক্য বাংলাদেশের ছাত্র সমাজের কাছে সুস্পষ্ট হয়েছে। আজকে বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের নেতা কর্মীদেরকে ধন্যবাদ জানাই, গত 6-7 দিন ধরে দায়িত্বশীল আচরণ করার ধন্যবাদ জানাই। এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে দ্ব্যর্থহীন কণ্ঠে উচ্চারণ করতে চাই, শিক্ষার্থীদের এই ইস্যুর যৌক্তিক পরিণতি না নিয়ে আসা পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে আন্দোলন অব্যাহত রাখবে। এবং একই সঙ্গে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ তার প্রতিরোধ অব্যাহত রাখবে। আজকের এই মিছিল এবং সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক শেখ ওয়ালিয়া সিবিনান, বক্তব্য রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সংগ্রামী সভাপতি। শম্পা, আমরা শুনছিলাম বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, তিনি বক্তব্য রাখছিলেন। তারাও অবস্থান নিয়েছেন ওই কোটা আন্দোলনরত এলাকা অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার আশেপাশে, এবং তিনি বলছিলেন যে এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা হতে পারে। ঠিক এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বলেছেন যে আন্দোলনের নামে বিশৃঙ্খলা করা হলে পুলিশ বসে থাকবে না। একই সাথে তিনি বলেন যে শিক্ষার্থীরা যা চেয়েছে আদালতের নির্দেশনা সেই দিকেই যাচ্ছে, সুতরাং এখন রাস্তায় অবস্থান করা যৌক্তিক কতটা? এবং শাফিন, স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন যে শিক্ষার্থীদের দাবির বিষয়ে সরকার সচেতন রয়েছে। যদিও ভিন্ন কথা বলেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তিনি বলেছেন যে এই আন্দোলন থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছে বিএনপি। আমরা দেখে আসবো সহকর্মী বায়েজিদ সাদের প্রতিবেদন। কোটা বাতিলের প্রজ্ঞাপন বাতিল ঘোষণার উচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টানা 10 দিনের অবরোধ প্রতিবাদের মতো কর্মসূচি যখন বুধবার শেষ বিকেলে এসে রাজপথে উদ্বেগ ছড়ায়, তার কিছুক্ষণ আগে এই আন্দোলন নিয়ে পরপর প্রতিক্রিয়া পাওয়া যায় সংশ্লিষ্ট সরকারের 3 মন্ত্রীর কাছ থেকে। সচিবালয়ে এই আন্দোলন নিয়ে প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হন জনপ্রশাসন মন্ত্রী। বলেন, কোটা সংকটের সমাধান নির্বাহী বিভাগের হাতে নেই এবং আদালতের মাধ্যমেই এর সহজ সমাধান হবে। একটা সহজ জিনিস, বাড়ির মতো সহজ জিনিসকে জটিল করছে কারা? এখানে আমাদের শিক্ষার্থীরা কেন এত সহজ একটা জায়গা, সহজীতে সমাধান রেখে কেন এই জটিল জায়গা বেছে নিচ্ছে? আমার মনে হয় আমি আমার শিক্ষার্থীদেরকে বলবো যে আপনারা এই যে কাউরির দ্বারা প্ররোচিত না হয়ে যথাযথ জায়গাতে আপনারা যাবেন, আপনাদের বক্তব্যটা উপস্থাপন করবেন। যদিও এই বক্তব্যের কয়েক ঘন্টা পর কোটা পুনর্বহাল করে হাইকোর্টের রায় প্রকাশ করা হয়। সেখানে সরকারের হাতে কোটা পরিবর্তন, সংযোজন ও বিয়োজনের সুযোগ রাখা হয়েছে। এর আগে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন, মেধাবী শিক্ষার্থীদের বাস্তবতা বুঝে আন্দোলন ছেড়ে শ্রেণীকক্ষে ফিরে যেতে বলেন। একই সঙ্গে হুঁশিয়ারি দেন, আন্দোলনের নামে বিশৃঙ্খলা হলে পুলিশ চুপ করে থাকবে না। আমরা তথ্য যেগুলি পেয়েছি, অনেকেই তাদেরকে ব্যবহার করার জন্য
মানে এখনো কাজ শুরু করে দিয়েছে, দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। আমি মনে করি আমাদের এই ছাত্র সমাজ তাদের কুমন্ত্র তাদের কানে নিবে না। তারা যেহেতু এটা মীমাংসা হয়েছে, মীমাংসার পথে চলে গিয়েছে, তারা তাদের এই যে স্ট্রাইক সেগুলো উইথড্র করে তাদের ফিরে যাবেন। একই ইস্যু নিয়ে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অভিযোগ করেন এই আন্দোলনে সুবিধা নেওয়ার অপচেষ্টা করছে বিএনপি। আমরা পরিষ্কার বলেছি যে রাজনৈতিক এই আন্দোলনকে যদি কেউ রাজনীতির ফাঁদে ফেলতে চায় সেটা আমরা রাজনৈতিকভাবেই। এদিকে শিক্ষার্থীদের এই আন্দোলন নিয়ে সকল সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নির্দেশনা পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। 3 দফার নির্দেশনা সম্বলিত ওই বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের আন্দোলন না করে শ্রেণীকক্ষে ফেরার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে বলা হয়েছে। বাইজিদ সাদ, এখন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কোটা আন্দোলনে কেউ ইন্ধন দিচ্ছে কিনা তার চেয়ে গুরুত্বপূর্ণ এই আন্দোলন যৌক্তিক ও সাংবিধানিক কিনা তা দেখা। বিকেলে রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির লিয়াজু কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। আন্দোলন চলমান আছে। ওই 20 লক্ষ 30 লক্ষ লোকের জনসভা আপনি গুলি করে, টিয়ার গ্যাস মেরে, গ্রেনেড মেরে আপনি ভণ্ডুল করে দিয়ে যদি মনে করেন আন্দোলন শেষ হয়ে গেছে, আন্দোলন শেষ হয়নি, আন্দোলন আরো শক্তিশালী হয়েছে। শান্তবাজারে ফিরবো, একটা বিরতি নিচ্ছি, তার আগে ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম। দেখছেন শান্তবাজার। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বিভিন্ন নদ নদীর পানি এখনো বিপদ সীমার উপরে রয়েছে। এদিকে নতুন করে যমুনা, ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার নদীর পানি বাড়ছে। বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় দুর্ভোগে বেড়েছে চর এবং নিম্নাঞ্চলের বাসিন্দাদের। দুর্গত এলাকায় খাদ্য সংকটের পাশাপাশি দেখা দিয়েছে চর্মরোগ সহ পানিবাহিত নানা রোগ। বন্যায় দীর্ঘস্থায়ী হওয়ায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট তীব্র হচ্ছে। বানভাসী মানুষের মাঝে অসহায়ত্ব রয়েছে। এ নিয়ে সহকর্মীদের তথ্য ছবি নিয়ে বিস্তারিত দেখুন শামীমুর রহমান শামীর প্রতিবেদনে। চলমান বন্যায় 1.5 সপ্তাহ ধরে বানের পানিতে ভাসছে জামালপুরের নিম্ন অঞ্চল, যাতে দুর্ভোগ দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হচ্ছেন অনেকেই। জামালপুরের দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্ট ও সরিষাবাড়ির জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে যমুনা নদীর পানি। এখনো পানিবন্দী অবস্থায় দিন পার করছেন দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, ইসলামপুর, মেলান্দাহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ি উপজেলার 3 লাখের বেশি মানুষ। পানি ঢোকায় নতুন করে প্লাবিত হচ্ছে অনেক এলাকা। বন্যায় তলিয়ে আছে 8,000 হেক্টর ফসলি জমি। বন্ধ রয়েছে 19টি কমিউনিটি ক্লিনিক ও 350-র বেশি বিদ্যালয়। স্থানীয় ও আঞ্চলিক সড়ক ডুবে যাতায়াতের দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। ঘরে পানি থাকায় গবাদি পশু নিয়ে উঁচু জায়গায় গাদাগাদি করে থাকছেন দুর্গতরা। বন্যা হয়ে আঙ্গরে রাস্তাঘাট, তারপরে পাট বুনছিলাম, পাট, ভুট্টা এলে সব তলায় গেছে গা। এঙ্গা আমরা একে নিঃস্ব হয়ে গেছি। পাট বুনছিলাম, গরিব মানুষ খাইয়ে গেছে গা। বন্যা একেবারে কিছু ছিল না। এখন আমরা কি খাই বাঁচবো, আল্লাহ ছাড়া কেউ নেই। আঙ্গরে গবাদি পশু মনে করেন যে খাবার দাবারের কষ্ট হয়ে গেছে গা। মুরব্বীরা প্রচুর ভাবে অসুস্থ হইতেছে, আমরা রাস্তাঘাটে বের হইতে পারতেছি না। এদিকে আবারও সিরাজগঞ্জের শহর রক্ষা বাঁধ পয়েন্টে বাড়তে শুরু করেছে যমুনা নদীর পানি। পানিবন্দী রয়েছেন সিরাজগঞ্জ সদর, কাজীপুর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালি উপজেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের 1 লাখ মানুষ। পানিতে ডুবে নষ্ট হচ্ছে 6,500 হেক্টর ফসলি জমি। কাদা পানিতে বাড়ছে দুর্ভোগ। দুর্গত এলাকায় খাদ্য সংকটের পাশাপাশি দেখা দিয়েছে চর্মরোগ সহ পানিবাহিত নানান রোগ। আমরা খুব খাওয়া দাওয়া, আমার খুব কষ্ট, মশাই ধরে, বৃষ্টির ধরে খুব কষ্ট হয়ে গেছে। আমাকে খাওয়া চলা ফরা খুব কষ্ট। আমাকে বাদের উপর আইসা হয়েছি, মনে করেন আন্দাবাড়ি করা হয় না, মেঘ নামে তাহলে কোনে আন দিমু,
আন্দাও পানি না, খাদ্য খাওয়া করা পানি না, আবার টিউবওয়েলও নাই। তাহলে মনে করেন কেবা করে চলতেছি, অবস্থায় অবস্থায় টানে উঠছি, খাওয়ার অভাব, পানির অভাব, বাথরুমের অভাব, তারপরে মনে করেন ছোটো ছোটো বাচ্চা ইনলার অভাব, তারপরে মনে করেন যে হাঁস মুরগি গরু ছাগল ইনা পালার খুব দুষ্কার। কয়েকদিন বিরতির পর আবারও অবিরাম বৃষ্টির কবলে কুড়িগ্রাম। ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদীর পানি কিছুটা কমলেও আবারও বাড়তে শুরু করেছে। এতে নতুন করে অনেক এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। গত 10 দিন ধরে জেলার 1.5 লাখ মানুষের দুর্ভোগের শেষ নেই। সবথেকে বেশি ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। এদিকে বগুড়ায় পানি কিছুটা কমলেও বেড়েছে দুর্ভোগ। এখনো পানিবন্দী সারিয়াকান্দি উপজেলার 60,000 মানুষ। কাদা পানিতে নাজেহাল অবস্থা তাদের। বাঁধ ও উঁচু স্থানে আশ্রয় নেওয়া বাসিন্দারা কষ্টে দিন পার করলেও নেই পর্যাপ্ত ত্রাণ সহায়তা। লেখাপড়ার ক্ষতি হতেছে, ঠিক মতো যেতে পারতেছে না, পানি স্কুলে পানি হয়ে গেছে, কৃষকেরা কিছুই কাটতে পারেনি এবং বীজ ফাটা ছিল সব, আমন ধানের ছিল, বৃষ্টি সব ধ্বংস হয়ে গেছে। ঘরের মধ্যে পানি, আর কি চলাফেরা মুশকিল, খাওয়া দাওয়া মুশকিল, পানি নাই। এতে তো সরকার কোনো খাদ্য দেয় নেই। ত্রাণ তো পাইতেছি না, আজ থেকে প্রায় 5-7 দিন হয়ে গেল স্যার। ভাই আমাদের সব কিছু ডুবে গেছে, আমাদের পানিবন্দী মানুষ মনে করেন রাস্তাঘাট কিছু চলতে পারি না, ত্রাণ তো নাই। কেই একটু পানি যে ছাড় খাবো, তো পানিও তো নেই আমাদের। ফসলি জমি যেগুলো পানি উঠে গেছে সেই জমিগুলোর তালিকা করা এবং পানি নেমে যাওয়ার সাথে সাথে তাদেরকে যেন পুনর্বাসন করা যায় বা কৃষি পুনর্দানা দিয়ে যেন তাদের সহযোগিতা করা যায়, সেরকম সকল প্রস্তুতি আমাদের আছে। এদিকে টাঙ্গাইলে এখনো পানিবন্দী 6 উপজেলার 40,000 মানুষ। বন্যার পানির স্রোতে টাঙ্গাইল তোরাবগঞ্জ সড়কের চারাবাড়ি সেতুর সংযোগ সড়ক ধসে 5টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ দুর্ভোগে পড়েছেন। শামীমা রহমান শাম্মী, এখন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে মৃত্যুর দিক থেকে নারী আর আক্রান্তের দিক থেকে পুরুষের সংখ্যা বেশি। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোতে ডেঙ্গু ওয়ার্ডগুলো প্রস্তুত রাখা হয়েছে বলে জানান মুগদা হাসপাতাল কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন রাব্বি হাসান। রাতে নয়, দিনের বেলায়ও মশার উৎপাতে অতিষ্ঠ নগরবাসী। দিনরাতে কয়েল জ্বালিয়ে ওষুধ ছিটিয়ে মশারি টাঙিয়েও যেন নিস্তার পাওয়া যাচ্ছে না। এর মধ্যে রাজধানীবাসীর মাঝে বিরাজ করছে ডেঙ্গু আতঙ্ক। উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। রাজধানীর বিভিন্ন জনবহুল এলাকার পরিত্যক্ত খাল, ময়লার ভাগাড়ি যেন মশার প্রজনন স্থল। কারণ এই ভাগাড়ে ডাবের খোসা, প্লাস্টিকের বোতল ফেলা হয় অহরহ। এই যেমন ডেমরার বাঁশেরপুল এলাকার স্থানীয়দের মাঝে ডেঙ্গু যেন রীতিমতো আতঙ্ক ছড়াচ্ছে। এখানকার ড্রেন আর খালগুলো যেন মশার কারখানা। জানি না এখন কি ওষুধ কি ডিস্টার্ব নাকি ওষুধ কি খারাপ ওষুধ কি পারফেক্ট ওষুধ কিনা, এটা একটা সন্দেহের অবকাশ তৈরি হয়। সবাই আতঙ্ক, এগুলো তো সন্ধ্যার পরেই মশাগুলো বাড়ে। আসলে মশাগুলো তো শুধু এক জায়গা তৈরি হয় না, বিভিন্ন জায়গা থেকেই বিভিন্ন জায়গা আসে। এই কারণে আমরা ভয়তে থাকি সব সময়। এলাকাবাসীরা বলছেন সিটি কর্পোরেশনের দেওয়া মশক নিধন ওষুধ কোনোই কাজে আসছে না। এখানের ময়লার ভাগাড়গুলো পরিষ্কার করা হয়নি দীর্ঘদিন। দুর্বল না, এখানে মশাটা বেশি রকম উৎপাদন করে। এদিকে সরকারি হাসপাতালগুলোতে আক্রান্ত রোগীর ভর্তির সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে সারা দেশে গত মঙ্গলবার সকাল 6টা থেকে বুধবার রাত 12টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে 79 জন, যার মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 13 জন আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে রয়েছে 18 জন। চলতি বছরে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে 4208 জন আর মৃত্যু হয়েছে 47 জনের। মৃত্যুর দিক থেকে নারীদের সংখ্যা আর আক্রান্তের দিক থেকে পুরুষের সংখ্যা বেশি। আমার ছোটো বোনকে পরীক্ষা দিতে নিয়ে গেছিলাম এই আজিমপুর, ওইখান থেকে আসছি মশা, ওইখানে প্রচুর মশা। তো ওইখান থেকে আসার পরে শুক্রবারে বিকাল থেকে আমার জ্বর। ডেঙ্গু টেস্ট দিয়েছে, আর কি টেস্ট দিয়েছে, টেস্ট করার পর আর কি ডেঙ্গু ধরা পড়ছে। মুগদা হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছেন 18 জন রোগী। চলতি বছরে এখান থেকে 909 জন রোগী চিকিৎসা নিয়েছেন। পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডগুলো প্রস্তুত রাখা হয়েছে বলে জানান মুগদা হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের সমন্বিত প্রচেষ্টা আছে, আমরা নিজেরাও চেষ্টা করছি। আমাদের কাছে তো রোগী আসে রোগী হিসেবে, আমরা প্রিভেনশনের অংশটুকু আসলে প্রচারের মাধ্যমেই সীমাবদ্ধ।
প্রচারের অংশটা মেইনলি করেন আমাদের সিটি কর্পোরেশন থেকে, আমরা প্রিভেনশনের অংশটুকু করি এবং রোগ হলে তার চিকিৎসা দিই। নগরবাসী বলছেন সিটি কর্পোরেশনের তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সমন্বিত উদ্যোগে মনোযোগী হলেই সম্ভব হবে ডেঙ্গু প্রতিরোধ। রাব্বি হোসেন, এখন, ঢাকা। সম্ভব এক দেশ থেকে চুরি হওয়া মোবাইল মিলছে অন্য দেশে গিয়ে, এমন একটি চক্রের খোঁজ পেয়েছে পুলিশ। এবং শাফিন, সম্প্রতি এক নারীর মোবাইল ফোন চুরি হয়ে যাওয়ার পর সেটি কিন্তু ভারত থেকে চুরি হয়েছিল, পাওয়া গেছে বাংলাদেশের চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার থেকে। এর ফলে কিন্তু এই যে গোয়েন্দা সংস্থা আছে তারা এই চক্রটির খোঁজ পেয়েছে। কিন্তু এই চক্রটি কিভাবে কাজ করে সেটি আমরা বিরতির পর জানব। অনেক প্রবাসী ভাইরা আছে, দেখা যায় ওই দেশে ওই মোবাইলগুলো ইউজ করার পর দেখা যায় এই দেশে আবার ওরা পাঠিয়ে দেয়। এই ফোনটা নিয়েছিলাম 2 মাস ধরে, এখন এটা ভালো লাগতেছে না, তাই আমার এখানে আসা হচ্ছে আমি ফোনটা এক্সচেঞ্জ করব। বক্স আর মেমো থাকে, তখন আমরা মোবাইলটা অ্যাকসেপ্ট করি। এখন আমি আপনাকে দেওয়ার সময় ফার্স্ট অফ অল ওই মেমোটা আমার কাছে থাকবে, আমার দোকানে একটা রিসিপ্ট আমি আপনাকে দিব। এদের কাজই হলো বাহির থেকে মোবাইল নিয়ে আসা এবং সেগুলো খোলা মোবাইল বিভিন্নভাবে চোরাই পথে এই দেশে ঢুকায়। বাংলাদেশের যে মোবাইলগুলো এগুলো ওরা বাংলাদেশ, ইন্ডিয়া, মায়ানমার এবং আমরা সম্প্রতি ভুটান থেকে একটা মোবাইল উদ্ধার করছি। সান্ধ্যবাজার এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, একটু পরে ফিরছি, আবারও সঙ্গেই থাকুন। ফিরলাম আবারও বিরতির পর। আপনারা দেখছেন সান্ধ্যবাজার। মূল্যস্ফীতি বিবেচনায় সিগারেটের দাম বাড়ছে না। এর কারণ হিসেবে সংসদ সদস্যরা মনে করেন সিগারেট ও তামাক ব্যবসার সাথে জড়িতদের লবিং প্রশাসনের উচ্চ পর্যায় পর্যন্ত। এর কারণে মূল্যস্ফীতির তুলনায় বর্তমান অর্থ বছরের বাজেটেও প্রকৃত মূল্যায়নে মাত্র 1% বেড়েছে সিগারেটের দাম। এ সময় ধূমপান মুক্ত সংসদের দাবি করেছে বেসরকারি সংস্থা উন্নয়ন সমন্বয়। উচ্চ মূল্যস্ফীতিতে বাজারে মোটা চালের চাহিদা বেড়েছে দামও। গত 5 বছরে মোটা চালের দাম বেড়েছে 56%। মৌলিক চাহিদার ভাতের হাড়ি যখন দামে উচ্চ মূল্যের হচ্ছে, তখন সিগারেটের দাম বাড়ার হার 6 থেকে 22%। গড় মূল্যস্ফীতির তুলনায় 10 থেকে 26% পর্যন্ত দাম কম সিগারেটের। সর্বশেষ 2024-25 অর্থবছরে বাজেটে 11% দাম বাড়লেও মূল্যস্ফীতি 10% হওয়ায় সিগারেটের প্রকৃত দাম বেড়েছে মাত্র 1%। বৃহস্পতিবার সকালে বিশ্ব সাহিত্য কেন্দ্রে সিগারেটে কার্যকর করারোপ বিষয়ে বাজেট পরবর্তী নীতি সংলাপ আলোচনায় সিগারেটের চাহিদা বাড়া ও রাজস্বের সূচক বলছে 2019-20 অর্থবছরে সিগারেট বিক্রি ছিল 35,167 কোটি টাকা। সদ্য বিদায়ী 2023-24 অর্থবছরে সিগারেটের বিক্রি বেড়েছে 46,000 কোটি টাকার বেশি। তরুণ প্রজন্মের মধ্যে মাদকের প্রভাবের শুরু ধূমপানের মাধ্যমে। সংসদ সদস্যরাও নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। আলোচকরা বলেন, সিগারেটের শলাকার দাম প্রতি বছর বাড়লেও মূল্যস্ফীতির কারণে প্রকৃত দাম রাজস্ব বৃদ্ধিতে কোনো প্রভাব ফেলে না। সিগারেট ও তামাকের প্রসার কমাতে তাই বিগ পুশ প্রয়োজন। আমরা এটাকে আস্তে আস্তে কর বৃদ্ধি মাধ্যমে গিভ আপ স্মোকিং এই মুভমেন্টটাকে একটা টু এ গ্রেট এক্সটেন্ট আমরা অ্যাচিভ করতে পারবো সামনের পার্লামেন্টের দিনগুলিতে। আমরা সেটা একটা কালেকটিভলি কাজ করি। এনবিআর বলি বা সরকারি বলি, সরকারি যেহেতু অংশীদারিত্ব রয়েছে বিএডিসিতে এবং সরকারি যেহেতু বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের লবিগুলো অনেক স্ট্রং, তারা সেখানে করতে পারেন, তার ফলে নীতি নির্ধারণের পর্যায়ে এসে এটা কিন্তু এক জায়গায় থমকে যায়। আগে পার্লামেন্টে লবিতে সিগারেট খাওয়া খুব দেখিনি আর, কিন্তু এবার পার্লামেন্টে দেখলাম ওই সবাই সিগারেট বাদ দিয়ে ইলেকট্রনিক সিগারেট খাচ্ছে। এ সময় উন্নয়ন সমন্বয়ের সভাপতি সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, বাজেট নির্ধারণ ও করারোপের পর লক্ষ্য অর্জনের বিষয়ে সংসদকে মূল্যায়ন করতে হবে। মাননীয় স্পিকারের সাথে কথা বলবো যে ধূমপান মুক্ত সংসদ যেন আমরা করতে পারি, সব ধরনের ধূমপান মুক্ত সংসদ চাই। এমন নয় যে বাজেট হয়ে গেছে বলে আর পরিবর্তন করা যাবে না, এসআরওর মাধ্যমেও পরিবর্তন করা যায়।
সিগারেটের দাম বৃদ্ধিতে স্বাস্থ্য, চিকিৎসা ও মৃত্যুজনিত ক্ষতিও আমলে নেয়ার পরামর্শ আসে আলোচনায়। সেলিয়া সুলতানা, এখন, ঢাকা। বাংলাদেশ থেকে চুরি হওয়া মোবাইল যাচ্ছে ভারত, ভুটান এবং ওইসব থেকে চুরি হওয়া মোবাইল আসছে বাংলাদেশে বিক্রি হচ্ছে। সম্প্রতি ভারতে এক নারীর কাছ থেকে চুরি হওয়া মোবাইল চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার থেকে উদ্ধারের পর আন্তর্জাতিক মোবাইল চক্রটির খোঁজ পায় গোয়েন্দা পুলিশ। পুলিশ বলছে, অন্য দেশে পাচার হলে সে মোবাইল উদ্ধার করা যেমন কঠিন, আর সেই সুযোগটাই নিচ্ছেন এই চক্রটি। চট্টগ্রাম থেকে কাজী মাহফুজের প্রতিবেদন। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের মোবাইল মার্কেট। এখানকার শতাধিক দোকানে কম দামে বিক্রি হয় বিভিন্ন ব্র্যান্ডের পুরনো মোবাইল ফোন। বাজার মূল্যের প্রায় অর্ধেক দামে মোবাইল পাওয়া যাওয়ায় অল্প সময়ে মার্কেটটি পরিচিতি পেয়েছে পুরো চট্টগ্রামে। দূর দূরান্ত থেকে ক্রেতারা আসেন এখানে। কেউ আসেন মোবাইল বিনিময় করতে, কেউ পুরাতন মোবাইল বিক্রি, আর কেউ বা কিনতে। বক্স আর মেমো থাকে, তখন আমরা মোবাইলটা অ্যাকসেপ্ট করি। এখন আমি আপনাকে দেওয়ার সময় ফার্স্ট অফ অল ওই মেমোটা আমার কাছে থাকবে, আমার দোকানের একটা রিসিপ্ট আমি আপনাকে দিব। ওই রিসিপ্টবিহীন কোনো মোবাইল আমরা ডেলিভারি দিই না। এই ফোনটা নিয়েছিলাম 2 মাস ধরে, এখন এটা ভালো লাগতেছে না, তাই আমার এখানে আসা হচ্ছে। আমি ফোনটা এক্সচেঞ্জ করব, এক্সচেঞ্জ করা অথবা 15 Pro Max নেব অথবা অন্য একটা ফোন নেব। এক্সচেঞ্জ ফ্যাসিলিটিটা ভালো হওয়ার কারণে কিছুদিন ইউজ করার পরে এটা চেঞ্জ করে আবার আরেকটা নেওয়া যায় আর কি। নিউ মার্কেট মোড় ঘিরে এমন 20টি মার্কেটে 400রও বেশি দোকান আছে যারা পুরাতন মোবাইল কেনাবেচা করে, কিন্তু ফাঁক থেকে যায় এখানেই। যিনি মোবাইল বিক্রি করছেন সেই মোবাইলটি তার কিনা তা যাচাই বাছাই করেন না বেশিরভাগ দোকানি। আবার যিনি কিনছেন তিনিও জানেন না এ ফোনটা কার, কিভাবে দোকানে আসলো। আর এই সুযোগ নেয় অপরাধী চক্র। সম্প্রতি ভারতের কলকাতার এক নারীর ব্যবহৃত আইফোন উদ্ধার হলে বেরিয়ে আসে আন্তদেশীয় মোবাইল পাচারের চাঞ্চল্যকর তথ্য। ওই নারী জানান, ফোন ট্র্যাক করে তিনি দেখেন বাংলাদেশের চট্টগ্রাম শহরে এটি খোলা হয়েছে। এরপর মুঠোফোনের যাবতীয় তথ্য দিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করেন ভুক্তভোগী। এরপরই ফোনটি উদ্ধারে অভিযানে নামে গোয়েন্দা পুলিশ। চট্টগ্রাম পুলিশের সহায়তায় মোবাইলটা আমি পেয়েছি আলটিমেটলি হাতে। আমার মোবাইলটা গেছিল এপ্রিলে, আর ফিরে পেলাম হচ্ছে গিয়ে জুলাইয়ে। তো মানে আমি বলে বোঝাতে পারবো না আমি কতখানি কৃতজ্ঞ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে। যারা মূলত ভারত কিংবা ভুটানে চুরি হওয়া মোবাইল ফোন এখানে বিক্রি করে, আর এখান থেকে চুরি হওয়া মোবাইল ফোনগুলো ভারত কিংবা পার্শ্ববর্তী দেশগুলোতে পাঠিয়ে দেয়। আর এই কাজগুলো তারা কিভাবে করে তা জানার জন্য এবার আমরা যাব পুলিশের কাছে। পুলিশ জানায়, মোবাইলটি উদ্ধার করতে গিয়ে তারা অন্তত 4 জনের সন্ধান পেয়েছেন, যারা সীমান্তে অন্যান্য জিনিসের মতো মোবাইলও পাচার করে। মূলত অন্য দেশে মোবাইল চলে গেলে সেটি উদ্ধার করা অনেকটাই অসম্ভব। রিয়াজউদ্দিন বাজার কেন্দ্রিক এদের ব্যবসা, এদের কাজই হলো বাহির থেকে মোবাইল নিয়ে আসা এবং সেগুলো খোলা মোবাইল বিভিন্নভাবে চোরাই পথে এই দেশে ঢুকে তারা ওইখানে এই কাজগুলো করতেছে দিনের পর দিন। আবার বাংলাদেশে যে মোবাইলগুলো ছিনতাই হচ্ছে, ধরেন বাংলাদেশে 2 ধরনের মোবাইল আছে, একটা হচ্ছে একটা কম দামি মোবাইল, একটা দামি মোবাইল। দামি মোবাইলগুলোর IMEI চেঞ্জ করা যায় না, কিন্তু কম দামি মোবাইলগুলোর IMEI এখানে চেঞ্জ করে ফেলতে পারে ওরা। বাংলাদেশের যে মোবাইলগুলো এগুলো ওরা বাংলাদেশ, ইন্ডিয়া, মায়ানমার এবং আমরা সম্প্রতি ভুটান থেকে একটা মোবাইল উদ্ধার করছি। এমন কয়েকটি ঘটনায় কড়াকড়ির কারণে এসব দোকানে বেচা বিক্রিও অর্ধেকে নেমে এসেছে দাবি ব্যবসায়ীদের। অনেক প্রবাসী ভাইরা আছে, দেখা যায় ওই দেশে ওই মোবাইলগুলো ইউজ করার পর দেখা যায় এই দেশে আবার ওরা পাঠিয়ে দেয়, ফ্যামিলিকে পাঠায়। অনেক সময় ফ্যামিলি টাকার দরকার হয়, অনেক সময় ফ্যামিলি চিন্তা করেন আমি একটু এর চেয়ে আপগ্রেড একটা মডেল ইউজ করব, তখন ওভাবেই আসলে দেশের বাইরে থেকে আমাদের অনেক সেট আমাদের এই বাজারে আসে। মোবাইলটা যখন ডেলিভারি দেয় আমার এই মার্কেটের 2য় তলায় 3য় তলায় এসে যখন মোবাইলটা ল্যান্ডডাউন হয়, তখন মোবাইলটা কিনে এখান থেকে কিন্তু চলে যাওয়ার সময় মোবাইলটা সুইচটা এখানে অফ করে যায়। এখন যার মোবাইল হারাই গেছে উনি যখন ট্র্যাকিং দেয় লাস্ট লোকেশন কিন্তু আমাদের রিয়াজউদ্দিন বাজার দেখায়। পুরনো মোবাইল বিনিময় বা ক্রয় বিক্রয়ে নিম্ন আয়ের মানুষ ও তরুণরা উপকৃত হয়, তাই এ ব্যবসার আইনি ভিত্তি না থাকলেও পেয়েছে জনপ্রিয়তা। কাজী মাহফুজ, এখন, চট্টগ্রাম। ঢাকার অন্যতম দূষিত এলাকা হাজারীবাগ লালবাগ ঘিরে জলবায়ু সহিষ্ণু সবুজ পরিকল্পনা গ্রহণ করেছে রাজুক। বৃক্ষরোপণ, বেদখল হওয়া পুকুর, খেলার মাঠ উদ্ধার, রাস্তা প্রশস্তকরণের মাধ্যমে এসব এলাকার
দূষণ কমানো হবে। এতে পুনরুজ্জীবন ঘটবে এসব এলাকার প্রাণ প্রকৃতির। আরও জানাচ্ছেন শাহাদাত অভ্র। নদীকে কেন্দ্র করে শহর গড়ে উঠেছে যুগ যুগ ধরে। বুড়িগঙ্গার তীরে তাই শত শত বছর ধরে মানুষ বসতি গড়েছে। ক্রমবর্ধমান এই যাত্রায় প্রতিনিয়ত সামিল হচ্ছে নতুন নতুন যাত্রী। শহর নির্মাণের এই কর্মযজ্ঞে উপেক্ষিত থেকেছে পরিবেশ ও প্রতিবেশের চাহিদা। তার উপর আছে জলবায়ু পরিবর্তনের খড়গ। ফলে জনসংখ্যার ভারে ধীরে ধীরে বসবাস অযোগ্য হয়ে উঠেছে ঢাকা। রাজধানীতে জলবায়ু ও পরিবেশ নিয়ে এক সেমিনারে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর কণ্ঠেও এ নিয়ে টের পাওয়া গেল হতাশা। খোদ মন্ত্রী স্বীকার করলেন, বছরের পর বছর সময় ব্যয় হয় পরিকল্পনায়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। লালবাগ যতটা পুরনো বা ঢাকা শহর যতটা পুরনো, তার চেয়ে অনেক বেশি পুরনো শহর লন্ডন, জেনেভা। আমি জার্মানিতে যাইনি, তাই গিয়েছি ফ্রাঙ্কফুর্ট, এইসব শহর, কিন্তু কোথাও এরকম অপরিচ্ছন্নতা দেখবেন না। আমরা তো প্ল্যান করি, শুধু কথা বলি। বাস্তবে এই যে আপনার হাজারীবাগ থেকে আপনার ইয়েগুলো, ওই যে ট্যানারিগুলো সরিয়ে দেওয়ার কথা কবে সিদ্ধান্ত হয়েছে, এখনো পর্যন্ত পুরোপুরি এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হয়নি। রাজধানীর অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা লালবাগ ও হাজারীবাগ। জনসংখ্যার আধিক্য, ট্যানারি শিল্পের বাজে প্রভাব ও নানা ধরনের কারখানার কারণে এ এলাকায় দূষণের মাত্রাও বেশি। এ অবস্থায় এলাকা দুটির দূষণ কমাতে উদ্যোগী হয়েছে রাজুক ও বেসরকারি উন্নয়ন সংস্থা GIZ। আমরা হাজারীবাগের ক্ষেত্রেও দেখেছি ট্যানারি এরিয়া, যেখানে আপনি টিন শেড এরিয়া ছিল, ছিল কোনো গ্রিন ছিল না বলে সেই জায়গাগুলো টেম্পারেচার সবসময় বেশি ওভার দ্য। এবং আমরা দেখেছি লাস্ট আপনার এই থেকে 1.5 থেকে 2 ডিগ্রি 2 এলাকায় টেম্পারেচার রাইজ করেছে। সুতরাং আমরা যে ক্লাইমেট চেঞ্জের এফেক্ট, এই এফেক্টটা আমরা খুব সহজেই প্রতিমান হয়। পরিকল্পনা অনুসারে হাজারীবাগ ও লালবাগের 63 কিলোমিটার এলাকায় করা হবে প্রচুর বৃক্ষায়ন। পাশাপাশি বেদখল হওয়া পুকুর ও খেলার মাঠ উদ্ধার এবং সংকীর্ণ রাস্তা করা হবে প্রশস্ত। পুরান ঢাকাকে আধুনিক ও পরিবেশ বান্ধব নগরে রূপ দেওয়া হবে, যা আমরা আর পুরান ঢাকা বলবো না, ওই এলাকাকে তখন। এর মাধ্যমে ট্যানারি শিল্পীদের 5 বছরের স্বপ্ন পূরণ হবে এবং তাদের অর্থনৈতিক সমস্যার সমাধান হবে। আমরা বৃক্ষরোপণ, নান্দনিক পার্ক ও খেলার মাঠ স্থাপন এবং পরিবেশ বান্ধব ভবন নির্মাণের মাধ্যমে একটি সবুজ ও সুন্দর জলবায়ু সহিষ্ণু পরিবেশ তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। তবে দ্রুতই এই প্রকল্পের কাজ শেষ করার দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। ওনারা কাজ করে যাচ্ছে, আমরা কিন্তু স্বাদ পাচ্ছি না, আমরা কিন্তু এটার উপরে কোনো ভরসাই রাখতে পারতেছি না। যদি এখানে কোনো পেমেন্টের আলোচনা আসে, তাহলে পেমেন্টটা কিন্তু যারা জায়গার মালিক তারা পাবে না, এই টাকাটা পাবে কে? ব্যাংক পাবে, সেটাও একটা ফ্যাক্টর। তাহলে এই প্রজেক্ট আরও তো দেরি হয়ে যাবে। পরিকল্পনা বাস্তবায়ন হলে প্রাণ ফিরে পাবে ঢাকার অন্যতম দূষিত এ 2 এলাকা। শাহাদাত অভ্র, এখন, ঢাকা। সান্ধ্যবাজারের পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি। একটু পরে ফিরে আসবো, আবার সঙ্গী থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন সান্ধ্যবাজার। সম্পা, গেল কয়েক মাস ধরে সিলেটে একের পর এক অবৈধ ট্রাকের চালান ধরা পড়ছে, যার মধ্যে চিনির চালান ধরা পড়েছিল বেশ কয়েকবার, আরও অন্যান্য পণ্য রয়েছে। সবচেয়ে বেশি অবাক হয়েছে 6 জুন একটা বড় চিনির চালান ভারতীয় চিনির চালান ধরা পড়ে। এবং শাফিন, ডিবির অভিযানে আবারও 1 কোটি টাকার চিনির চালান জব্দ হয়েছে সিলেটের খাদিম পাড়ায়, এবং এখন প্রশাসন বলছে যে নজরদারি আরও বাড়ানো হবে এসব ব্যাপারে। আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে যেটি তৈরি করেছেন সহকর্মী রাকিবুল রাফি, আমরা দেখে আসবো সেটি। বন্যা পরিস্থিতির মধ্যেও থেমে নেই চিনি চোরাচালান। সিলেটের সীমান্ত এলাকা থেকে জলমগ্ন রাস্তা ও নৌপথ দিয়ে অবৈধভাবে চিনি আনছে চোরা কারবারিরা। মহাসড়কে ওঠে সেখান থেকে ডিআই ট্রাক, পিকআপ, এমনকি মোটরসাইকেলে করে চোরাই চিনির চালান ঢুকছে শহরে।
সিলেটের শাহপরান থানার খাদিমপাড়া এলাকায় বৃহস্পতিবার রাতে ডিবির অভিযানে 60টি ট্রাক জব্দ করা হয়। উদ্ধার করা হয় 1,20,00,000 টাকার সমমূল্যের 1,940 বস্তা চোরাই চিনি। গ্রেফতার করা হয় 7 চোরা কারবারিকে। এর আগে 6 জুন সিলেট জালালাবাদের উমাইরগাঁওয়ে 14টি ট্রাক ভর্তি 2,114 বস্তা ভারতীয় চিনি জব্দ করে পুলিশ। প্রায় 2.25 কোটি টাকা মূল্যের চিনির ওই চালান জব্দের ঘটনায় এখন পর্যন্ত 4 জন আটক হলেও মূল হোতারা রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। প্রশাসন জানায় চোরা কারবারিদের দৌরাত্ম্য রোধে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যদি কোনো সিন্ডিকেট থেকে থাকে সেটা তদন্তের বিষয়, তদন্তের মাধ্যমে অবশ্যই বের হয়ে আসবে। তো আমরা এ পর্যন্ত যতটা অভিযান করেছি সবগুলাতেই আমরা অনেকগুলাতেই আমরা মূল হোতাকে চিহ্নিত করতে সক্ষম হয়েছি এবং মূল হোতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা চার্জশিট দিয়েছি, এখানেও তার ব্যতিক্রম হবে না। আমরা মূল হোতাকে খুঁজে বের করব তদন্তের মাধ্যমে এবং সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গত কয়েক মাসে সিলেটে প্রায় 5 কোটি টাকার ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে প্রশাসন। রাকিবুল রাফি, এখন সিলেট। এর সাথে শেষ করছি সান্ধ্যবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া যুক্ত থাকুন এখন টেলিভিশনের ফেসবুকে facebook.com/tv.ekhon আর ইউটিউবে সরাসরি দেখতে youtube.com/c/ekhon tv।